আগামী ৩রা নভেম্বর আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। ১৩ তারিখে যদি কোনো অঘটন ঘটে সেজন্য দায়ী থাকবেন আপনারা সবাই, সেজন্য প্রস্তুত থাকবেন। আওয়ামী লীগ যখন পথে নেমেছে, আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না। শপথ এবার জনতার, বিদায় হবে দখলদার। ১৩ তারিখ সারাদিন লকডাউনে যোগ দিন। ৭১ হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। জয় বাংলা। ২ নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা, সেদিনই তোলপাড় হয়ে যেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। ১৩ নভেম্বর বুধবার সকাল সন্ধ্যা লকডাউন ডাকা। যদি কোনো অঘটন ঘটে সেজন্য দায়ী থাকবেন আপনারা সবাই, সেজন্য প্রস্তুত থাকবেন। আওয়ামী লীগ যখন পথে নেমেছে, আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না। সেই লক্ষ্যে আমি আবারও বলছি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ বাহিনী, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। ১৩ তারিখের ঢাকা লকডাউন আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল কর্মীরা নিয়মিত আন্দোলন সংগ্রাম করছেন বা সংগঠিত হচ্ছেন, সকলেই কৌশলগুলো অবলম্বন করুন। আপনাদের নিয়মিত মোবাইল নম্বর বন্ধ রাখুন। ফোনের লোকেশন সার্ভিস অফ করুন। যেখানে অবস্থান করছেন সেখান থেকে ৫ থেকে ১০ কিলোমিটার দূরে যেয়ে সিম অফ করুন। ফোন এয়ারপ্লেন মোডে দিন। ওয়াইফাই বা মোবাইল হটস্পট ব্যবহার করুন। হোয়াটসঅ্যাপে দেশীয় নম্বর ব্যবহার না করা ভালো। টেলিগ্রাম ব্যবহার করলে অবশ্যই প্রাইভেসিতে গিয়ে মোবাইল নম্বর হাইড করে রাখুন। ফেসবুক মেসেঞ্জারে যত কম সম্ভব যোগাযোগ করুন। কোনো প্রয়োজন ছাড়া কারো সাথে নিজেদের লোকেশন শেয়ার করবেন না। কোনো অবস্থাতেই পুলিশ, গোয়েন্দা সংস্থা বা যে কোনো বাহিনীর কারো সাথে কোনো রকমের পরিকল্পনার কথা শেয়ার করবেন না। তাদের অনেকেই আপনাদের সাথে মিশে থেকে সব তথ্য নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখে। যখন মিছিলে নামবেন, প্রতিটি ইউনিট থেকে একাধিক ব্যক্তি, নেতাকর্মীদের সাথে যোগাযোগ করুন। যে স্থানে মিছিল করবেন সেখানে কমপক্ষে ৪ থেকে ৫ জন থাকবেন। তারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের যাওয়া ও আসার রাস্তা বলে দেবেন। মনে রাখবেন, সহযোদ্ধাদের সবাই সবার সাথে পরিচিত থাকতে হবে। যোগাযোগ আগে থেকে স্থাপন করতে হবে। কোনো মিছিল বা প্রতিবাদের কোনো তথ্য কোনো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ বা আলোচনা করবেন না। সবার সাথে ব্যক্তি পর্যায়ে কথা বলে কৌশল ও স্থান নির্বাচন করুন। মিছিলের সময় লাইভ করবেন না। মিছিল শেষ হলে ৩০ মিনিট পর ভিডিও গ্রুপে দিন। ফেসবুক পোস্ট করুন বা আপনার সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের কাছে পাঠান। প্রচারের দায়িত্ব যাদের, তারা অবশ্যই প্রচার করবে। অবশ্যই চারপাশে খোঁজ খবর নিয়ে ভালো করে ২-৩ দিন রেকি করে মিছিলের স্থান নির্বাচন করুন। মিছিলে বিএনপি, জামাত আর পুলিশে থাকা ডিবি, এসবি নামধারী শিবিরের সন্ত্রাসীদের মত থেকে নিজেদেরকে রক্ষা করতে যে কোনো স্থানে খুব দ্রুত জড়ো হয়ে সবাই সবার সাথে যোগাযোগ স্থাপন করে একসাথে প্রতিরোধ করুন। অবশ্যই প্রতিবাদ ও মত প্রতিরোধের সকল প্রস্তুতি নিয়েই মিছিল শুরু করবেন। কোনো মিছিল থেকেই সাধারণ জনগণের কোনরূপ ক্ষতি সাধন করবেন না। জনগণ আমাদের সাথেই আছে। তারাও চায় আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামুক, প্রতিবাদ ও প্রতিরোধ করুক। আগামী ৩রা নভেম্বর আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এক শ্রেণীর নেতাদের অরাজক কর্মকাণ্ড ও সহিংস রাজনীতি। মঙ্গলবার ১১ নভেম্বর বিষয়গুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে সোহেল তাজ লিখেন, ক্ষমতার কী লোভ, ১ লাখ বেলুন নাকি বাসে আগুন। সোহেল তাজ লিখেন, গণহত্যা, গুম, খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবারও অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। তিনি আরও লিখেন, আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে। এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা। আরও জানতে চোখ রাখুন নিউজ ৩৬৫। এনসিপি যারা নেতা বা নেতৃত্বে আছে তারা সত্যিকারের শিশু। এই জন্য নির্বাচন কমিশনও বুঝছে, এই জন্য তা করে সাপলা জানে, সাপলা গলি দিচ্ছে। কারণ হ্যাঁ হচ্ছে বাচ্চা, এগুলো কি দিব, এর লাগে আমি মনে করি হ্যাঁ লাগে মার্কার লাগে খুব মানাইছে, বুঝছেন। আর আমি সবশেষে মানে নিজের চিন্তার একটা কথাই জানি যে এনসিপি বিএনপির সাথে জোট করেন সারা মানে সারা বাংলাদেশে একটা আসনের ভাবানোর অবস্থা নাই। তবে এখনই যা চিল্লা বিল্লা এটা মূলত আসন সংখ্যা একটু বাড়ানোর জন্য। হয়তো বিএনপির আসন বেশি দিত, বিএনপি রাজি হয় না, মূলত কারণ হচ্ছে এটাই। তবে বিএনপির ভাই বহুত দুঃখ আছে, বুঝছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা
নেতারা কয় না যে রেফারিও গোল দেয়, বিএনপির সামনে আরো বড় দুঃখ আছে, দেখবেন কোচ নাইমেও গোল দিব, ঠিক আছে, বিএনপি যদি এই ফান্দে পড়ে। কারণ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া মানে যারা রাষ্ট্র ক্ষমতায় পরে যাইবো তা করে অনেক কিছু হিসাব করতে হয়, কিন্তু যারা এই যে মানে হাওয়ার উপরে চলে, মানে অন্য কয়েকশো দূরে সবাই নেতা হয়ে গেছে, এরা তার কূটনীতি বা এই সমস্ত বিষয় বুঝবো না, যারা পুরান রাজনীতিবিদ হেরা বুঝে, বুঝছেন। বাংলাদেশের সবচাইতে বড় মুনাফিক দল হচ্ছে জামাত ইসলাম। হেরা কইছে জুলাই সনদে সাইন করবো না, পিআর ছাড়া, গণভোট ছাড়া নির্বাচন করবো না। এখন গণভোটও নাই, পিআরও নাই, জুলাই সনদে সাইন করছে, ঠিকই নির্বাচন যাইব। এবং কথার আর কাজ এই পর্যন্ত কোনো মিল নাই, বুঝছেন। এইটাই জন্যই তা করে আমরা কই চরিত্র হারা একটা পার্টি, বুঝছেন। এই দলের কোনো চরিত্রই নাই, অথচ ইসলামের লেবাদ দিয়ে রাজনীতি করে। এই জন্য বাংলাদেশের মানুষ 53 বছর আগেই জামাত ইসলামের মানে বাদ দিয়েছে, ডিলেট করে দিয়েছে। মানুষ জামাত ইসলামের মনে করে যে এরা আসলে একটা দুই মুখা সাপ, বুঝছেন। এগো বুক ফিট নাই, এরা প্রয়োজনে সব করতে পারে জামাত ইসলাম। আমি জামাত ইসলাম যা পছন্দ করি ধর্মীয়ভাবে, এরা আসলে একটা মুনাফিক স্টাইলের দল। এরা যে কতন কি করবো না করবো নিজের স্বার্থে, এরা নিজেরাও জানে না, বুঝছেন। আমি জামাত ইসলাম যদি সত্যিকার ইসলামিক দল হতো তাহলে বাংলাদেশের সব মানুষ 90% মুসলমান, তাহলে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা যেত বহুত আগে। জামাত ইসলাম 2008 সালের নির্বাচনে আসন পাইছে 6টা, এরা কত পাইছে? এইবার নির্বাচনে আসন হইব নাহলে সর্বোচ্চ 10টা, তাহলে মানুষ ভোট দেয় না এত সত্যিকার ইসলাম হইতো। এরা যে ভিতরে ডুপ্লিকেট, হ্যাঁ, উর্ফে দিয়ে সৌদি আরব, ভিতরে হচ্ছে আমেরিকা, এটা হলো জামাত ইসলামের চরিত্র। 13ই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা, সেদিনই তোলপাড় হয়ে যেতে পারে বাংলাদেশ। রায়ের পর কি হতে পারে আগে থেকেই আন্দাজ করে ফেলেছে আওয়ামী লীগ। সোমবার থেকে নতুন উদ্যমে পথে নামতে চলেছে আওয়ামী লীগ, তাতেই বড় আশঙ্কা আন্তর্জাতিক মহলে। ঢাকাকে নাকি একদিনের জন্য স্তব্ধ করে দেবে আওয়ামী লীগ। ইউনূস সরকারকে কি বোঝাতে চাইছেন শেখ হাসিনা? দলের সর্বোচ্চ নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণার মুখে আওয়ামী লীগ যেন উঠে পড়ে লেগেছে। তার আগেই আওয়ামী লীগের এই কার্যকলাপ সত্যি চিন্তা বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন থেকে বাদ। আগামী নির্বাচনে দলটি নিষিদ্ধ হওয়ায় সেই ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। 2024 সালের 4 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব কন্যার বিদায়ের পর উপদেষ্টা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন দিল্লিতে। দীর্ঘ 15 মাস পর প্রথমবার কোন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা। নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য যেভাবে হিংসার বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছিলেন তা অবশ্য ভুল ছিল, নিজেই বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেদিনের সাক্ষাৎকারের পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ। সোমবার থেকে 4 দিনের টানা কর্মসূচি এবং শেষ দিন লকডাউনের ঘোষণা দলের অস্তিত্ব জানান দিতে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নেতারা। দেশে ও দেশের বাইরে থাকা নেতারা দফায় দফায় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়তা বাড়িয়ে দিয়েছেন নেতারা। এরই মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন ঘোষণা হবে আগামী সপ্তাহেই। ঠিক সেই সময় বাংলাদেশ জুড়ে চরম বিশৃঙ্খলা হতে পারে বলেই আভাস পাচ্ছেন বিশ্লেষকদের একটা বড় অংশ। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্য